এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরে এলাম আজকের অনুষ্ঠান লোকসভার দখলদারিতে। আপনারা জানেন যে একেবারে সাত সকাল থেকে আপনারা দেখছেন আমরা সারাদিনের আজকের কি ট্রেন্ড, কে এগিয়ে যাচ্ছে, কি পিছিয়ে যাচ্ছে, এই নিয়ে আমরা বিশ্লেষণে রয়েছে। আমরা জানতে চাইছি আপনাদের মতামত, এবং তার পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহকুমায়, প্রত্যেকটি ব্লক, এবং তার পাশাপাশি যেখানে ভোটের গণনা চলছে সেখান থেকে আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। আমরা সেই আপডেটের খবর কিছুক্ষণ পরেই আমরা আপনাদের সামনাসামনি আমরা তুলে ধরব। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের কথা আমরা পরে আসছি। তার আগে রাজনৈতিকভাবে কোনো অশান্তির খবর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেভাবে এসে পৌঁছয়নি। তবে কয়েকটি ভোট গণনা কেন্দ্রে প্রার্থীদের মধ্যে, প্রার্থীর উপস্থিতিতে একটা ছবি, আমরা গোলমালের ছবি আমরা দেখতে পাচ্ছি। যে ছবিটা আমরা একটু পরে আপনাদের কাছে তুলে ধরবো, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যেখানে ভোট গণনা চলছে, সেই ভোট গণনা কেন্দ্রের একটি ছবি, যেখানে সৌমিত্র খাঁ এবং তার সঙ্গে সঙ্গে সুজাতা মণ্ডল, তাদের একটা ছবি আমরা একটু পরে আপনাদের কাছে তুলে ধরছি। সর্বশেষে আমরা এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে গোটা দেশের ট্রেন্ড, তাতে কিন্তু এমনটা বলা যেতে পারে যে হয়তো বিপর্যয় হতে পারে এনডিএ জোটের। এবং তার পাশাপাশি সারা রাজ্যের যে ছবি, সেই রাজ্যের ছবিতে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও, ঘণ্টাখানেক আগেও দর্শকদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে প্রায় সমানে সমানে কাটায় কাটায় টক্কর চলছিল, একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি। কিন্তু এখন ঠিক 11:05 যে পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দ্বিগুণ এগিয়ে গেছে। এই গুণটা কতখানি কমবে 12টায়, সেটা এখন থেকে এই মুহূর্তে বলা সম্ভব নয়। স্পষ্টতই দুপুর 2টোর লাইভে আমরা কিন্তু সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। শুধুমাত্র আমরা নয়, সামগ্রিকভাবে গোটা বাংলার চালচিত্রটা তখন অনেকখানি পরিষ্কার হবে। এবং বিজেপির থেকে যে তৃণমূল কংগ্রেস দ্বিগুণ পরিমাণ ভোটে এগিয়ে রয়েছে, আসলে এগিয়ে রয়েছে, কি মনে হচ্ছে সব্যসাচিতা? দেখো, প্রথম হচ্ছে যে এখনো পর্যন্ত যেভাবে কোথাও কোথাও মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রথম ফার্স্ট পার্টের যেটা ইভিএম এর যে গণনা আর কি, সেটা হয়েছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যে যতটা সামনে এসেছে সেটা এখনো অনেকগুলো পার্ট বাকি আছে। এবং এই মুহূর্তে দুম করে আমরা বলতে পারবো না যে এক্ষুনি এই মুহূর্তে সবটা হয়ে যাবে বা সবটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে। কারণ দেখো, একটার পর একটা ট্রেন্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি আমরা একদম সব্যসাচিতা, আমি তোমার কাছে আসবো। আমি একবার আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বিষ্ণুপুরের ছবিতে, এবং আমরা চেষ্টা করব বিষ্ণুপুরের আমাদের যিনি প্রতিনিধি আছেন এই মুহূর্তে অসিত রজক, তার সঙ্গে কথা বলতে। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি এই মুহূর্তে বিষ্ণুপুরে যেখানে ভোটের গণনা চলছে, সেই গণনা কেন্দ্রের ছবিটা আমি আরও একটু আগের থেকে দেখতে চাইবো। ঠিক ঘটনাটা কি সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়, সেটা আমাদের প্রতিনিধি স্পষ্ট বলতে পারবেন। আমরা দেখছি এই মুহূর্তে সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, কি বলছেন? রাউন্ডে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এটা এখন কিছু বলা সম্ভব নয়। লড়াইটা কম্পিটিশন তো হচ্ছে, লড়াই চলছে। রেজাল্ট এখন আমরা কি বলবো, এটা মাত্র 2 রাউন্ড কমপ্লিট হলে আমরা প্রায় 14টা রাউন্ড বাকি, এমনি বলা যায়। শুধু একটা না, কর্মীদের আমি একটা কথা বলছি, বিষ্ণুপুর লোকসভায় আমরা সবাই শান্তিতে বসবাস করি, আর সে শান্তি বজায় রাখার দায়িত্বটা আমাদের সবার। যতগুলো রাজনৈতিক কর্মী নেতা আর আছে, কাউন্টিং ঠিকঠাক চলছে, কাউন্টিং একটু ধীরে চলছে, বিশেষ ধীরে চলছে। এখন পর্যন্ত সেটা এখন বলা সম্ভব। এখন 2টো রাউন্ড হয়েছে, এখন আমরা কোনো কিছু ব্যাপারই বলা যায় যে এখন আমার কর্মীরা
মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিচ্ছে, মানুষ মমতাদের উন্নয়ন, অভিষেকটা নবজোয়ার বলেছিলাম না, পাশের বাড়ির ঘরের মেয়ে সুন্দরী মেয়ে। আমি কোনো আমি জানেন আমি খুব আমাদের পাড়াকা মানুষ, কখনো জীবনে খুব বেশি উচ্ছ্বসিত হই না, আর কখনো কোনো কিছু ভেঙে পড়ি। দিদি যেটা ট্রেন দেখা যাচ্ছে, এটা কি আশা করেছিলেন? আমার মা বাড়ি মানুষের প্রতি ভরসা আছে। আপনারা শুনলেন যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল, তাদের দুজনের কি বক্তব্য একদম প্রথম পর্যায়ে। সর্বশেষ কথাই বলে যে ভোট বড় বালাই। গত লোকসভা নির্বাচনে এই সৌমিত্র খাঁ তিনি কিন্তু বিষ্ণুপুরে ঢুকতে পারছিলেন না, এবং স্বামীকে জেতাতে এই সুজাতা দেবী তিনি কিন্তু সেই সময় ময়দানে নেমেছিলেন। হাওয়াই চপ্পল পরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একের পর এলাকা সৌমিত্র খাঁয়ের সমর্থনে তিনি প্রচার করেছিলেন। শুধু প্রচার বললে ভুল হবে, জমিয়ে প্রচার করেছিলেন, উত্তাল করে দিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এবং মনে হচ্ছিল যে সমস্ত ক্যামেরার ফোকাস যেন বিষ্ণুপুরেই সৌমিত্রর সমর্থনে। ঠিক 5টা বছর পেরিয়ে গেল, মাঝে 5টা বছর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কতখানি উন্নয়ন হয়েছে বা অনুন্নয়ন হয়েছে সে কথা পরে। যে সুজাতা দেবী সৌমিত্র খাঁয়ের হয়ে লাগাতার প্রচার করলেন 5 বছর আগে, সৌমিত্র খাঁ জয়ী হয়েছিলেন, আর সেই সৌমিত্র খাঁয়েরই বিপরীত পক্ষে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। শুভজিতা, দেখো, প্রথম হচ্ছে যে আমরা 2019-এর লোকসভা নির্বাচন দেখেছি। আমরা দেখেছি যে আদালতের নির্দেশে সৌমিত্র খাঁ তার যে নির্বাচনী ক্ষেত্র সেখানে ঢুকতে পারেননি, কিন্তু সৌমিত্র খাঁয়ের পরিবর্তে তার তৎকালীন স্ত্রী সুজাতা খাঁ, আজকে সুজাতা মণ্ডল, তিনি প্রচার করেছিলেন এবং সেখান থেকে একটা ভালো জয় বিষ্ণুপুরে এসেছিল। এবারের কিন্তু যে বিষয়টা দেখার সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে সেদিনের যে মানুষ নির্বাচিত করেছিল সৌমিত্র খাঁকে, সেটা বিষ্ণুপুরের মানুষ সৌমিত্র খাঁকে জয় এনে দিয়েছিল না, সেই সময়ে সুজাতা মণ্ডলের যে প্রচার, সেই প্রচার তাকে দেখে পরে মানুষ ভোট দিয়েছিল। এটা এবারের যে নির্বাচনের যে মানুষ, বিষ্ণুপুরের মানুষ ঠিক করে নেবে যে তারা সেই সময় জয়টা কাকে দিয়েছিল, সুজাতার যে ঝড়ো যেভাবে প্রচার করেছিল সে তার পরিপ্রেক্ষিতে এবারে সেই একই জায়গায় মনে করে সুজাতাকে ভোটটা দিচ্ছে, নাকি বিষ্ণুপুরের মানুষ সৌমিত্রতে আগেরবারও যে আশা রেখেছিল এবারেও সেই সৌমিত্রতে আশা রাখবে। এখন এটা খুব খুব মজার বিষয়, এবং আমরা দেখেছিলাম যে এটা এই রাজনীতির যে জায়গাটা নির্বাচনের আগে বিষ্ণুপুরের উপর একটা আলাদা নজর ছিল, এবং বিষ্ণুপুরের রাজনৈতিক প্রচারটা কলতলার ঝগড়ার মতন জায়গায় চলে এসেছিল আর কি। তো তারপরে বিভিন্ন দুটো দলই তারা তাদের মতন করে সেন্সার করায়, এবং তারা সেই কলতলার ঝগড়াটা কিছুটা হলেও একটা জায়গায় থামে, কিন্তু থামলেও তারা নিজের মতন করে নিজের জায়গা থেকে প্রচার করেছে, একে অপরের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমরা বিভিন্ন সময় তা দর্শকদের সামনে তুলে ধরেছি। এখন প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে জনগণ যারা নির্বাচনে ভোট দিয়েছে, কারণ প্রথম থেকে আমরা এর আগেও আলোচনায় বলেছি যেহেতু কোথাও যে কোনো জায়গা থেকে কমপ্লেন নেই, তাহলে জনগণের ভোটে নির্ধারণ হবে। জনগণ কাকে চাইছে, সুজাতাকে না আগের সৌমিত্রকে, এটার উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে, সেটা হচ্ছে জনগণ। আগের সৌমিত্র, এই কথাটা আমি এই জন্য তুমি দেখো আগের সৌমিত্র এই জন্য বলছি যে সৌমিত্র খাঁ সেবারে প্রচার করতে পারেনি, তার সৌমিত্র খাঁয়ের নামটা ব্যবহার হয়েছিল, প্রচারটা সুজাতা মণ্ডল করেছিল। এবারে সৌমিত্র খাঁ নিজে প্রচার করছে নিজের জায়গা থেকে, অপরদিকে যে সুজাতা মণ্ডল সুজাতা খাঁ হয়ে সেই সময় সৌমিত্রর হয়ে প্রচার করেছিল, এখন সে নিজের জন্য প্রচার করছে। তো সেই জায়গা থেকে মানুষ কাকে বেছে নিচ্ছে, আমি ওই জন্য আগের সৌমিত্রের কথা বললাম, কারণ আগের সৌমিত্র নিজে প্রচার করেনি, সুজাতা প্রচার করেছিল। তাহলে সুজাতার কাছে অ্যাডভান্টেজ হচ্ছে সে প্রথমবারে সৌমিত্রর হয়ে প্রচার করার ক্ষেত্রে সে তার কাছ থেকে তাকে যে জয়টা এনে দিয়েছিল, সে ওই জায়গার বিষ্ণুপুরের সামগ্রিক যে পরিস্থিতি সেটা তার কাছে একদম সে হাতের তালুর মতন বুঝে গেছিল প্রচারের পরিস্থিতিটা কিভাবে করতে হবে, অভিমুখটা কোন দিকে যাবে। এবার সেই প্রচারটা সে নিজের জন্য করছে, তাহলে নিজের জন্য যখন অন্যের জন্য করা আর নিজের জন্য করা, নিজের জন্য যখন আমি করবো যে নিজেকে দাঁড় করাতে হবে, তাহলে আমি আমার জায়গাটা প্রথমবারে যা দিয়েছিলাম তার থেকে আরো বেশি দেব,
সেই জায়গায় এখন মানুষ ঠিক করে নেবে, বিষ্ণুপুরের মানুষ ঠিক করে নিয়েছে বা তারা করেই নিয়েছে সেদিন যে 25 তারিখে তারা কোন দিকে, তারা সুজাতার সঙ্গে আছে না তাদের ঘরের ছেলে সৌমিত্রের সঙ্গে আছে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রতিচ্ছবি যে যথেষ্টই বেশি পরিমাণে এখনো অবধি দুটো রাউন্ড, মানে যেটা সরাসরি সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী তিনি বললেন যে দুটো রাউন্ড সবে মাত্র হয়েছে, এখনো 14টা রাউন্ড বাকি আছে। সেদিক থেকে দেখতে গেলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী অর্থাৎ সুজাতা মণ্ডল তিনি কিন্তু অনেকখানি এগিয়ে আছেন। তার পাশাপাশি বাঁকুড়ার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রও কিন্তু যথেষ্টই উল্লেখযোগ্য। একদিকে সেখানে বিজেপির পুনরায় প্রার্থী হয়েছেন ডক্টর সুভাষ সরকার, অন্যদিকে আমরা আসছি একটু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিষয়ে আসছি, আমরা তার আগে একটু বোলপুর লোকসভা কেন্দ্রের দিকে সরাসরি একটু নজর রাখবো, সেখানে বিজেপি প্রার্থী কি বলছেন আমরা একটু শুনে নিই। টেবিলে কাউন্টিং এজেন্টদের টেবিলে বসতে দেওয়া হয়নি, পিছনের সাইডে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার জন্য আমি বারবার আরও ম্যাডামকে এরাকে যারাই আছেন তাদেরকে বলছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। সেটার বিষয়ে আমি দৃষ্টিপাত করতে বলছি। আমার যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে ওনারাও যেন এই বিষয়টা একটু দেখেন, কারণ এখানে আমার ফোন অ্যালাউ নেই। কোথাও কি মনে হচ্ছে কারচুপি হচ্ছে? হ্যাঁ, কারচুপি হচ্ছে? কারচুপি কিছু হয়নি, কিন্তু কাউন্টিং টেবিলে বসতে দেওয়া হয়নি আমাদের এজেন্টদের। বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী তার যে অভিযোগ, আমরা চেষ্টা করব যে বোলপুরের আমাদের যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করার, আদতে পরিস্থিতি এবং মূল তার অভিযোগ কেন কি পর্যায়ে বিষয়ে আসার। তার আগে আমরা যেখানে ছিলাম যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, তার কারণ সেখানে শুভচাহিদা বিজেপির যিনি প্রার্থী তিনি প্রাক্তন সাংসদ শুধু নন, তিনি কিন্তু কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। যথেষ্টই জনমানসে তার একটা আলাদা প্রভাব আছে, মানুষের মধ্যে তার একটা আলাদা পরিচিতি আছে চিকিৎসক হিসেবে, আজ নয় দীর্ঘ সময় ধরে। ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি হলেন অরূপ চক্রবর্তী, প্রাক্তন জেলা সভাধিপতি, দলের একেবারে বাঁকুড়া জেলার সভাপতির দায়িত্ব তার সামলেছেন তিনি। তার পাশাপাশি তালডাংরার তিনি বিধায়ক, অনেকগুলো জায়গায় তিনি কাজ করেছেন, একেবারে পঞ্চায়েতে কাজ করেছেন, জেলা পরিষদে কাজ করেছেন, বিধানসভায় কাজ করেছেন। দলীয়ভাবে দীর্ঘ সময় ধরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি হলেন একনিষ্ঠ সৈনিক। পরবর্তী সময় দেখা যায় যে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ব্যালেন্স কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার কিন্তু যথেষ্টই ভালো ব্যালেন্স, এবং গোটা বাঁকুড়া জেলাটাকে এক কথায় বলা যেতে পারে তিনি কিন্তু হাতের তালুতে যথেষ্ট ভালোভাবে চেনেন এই অরূপ চক্রবর্তী। এখন রেজাল্ট কোন দিকে যাবে, প্রথম পর্যায়ে তিনি এগিয়েছিলেন অনেকটা, দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছিল যে কিছুটা এগিয়েও তিনি আবার পিছিয়ে যান। ডক্টর সুভাষ সরকার এখন যা জানা যাচ্ছে যে তিনি এখন সুভাষ সরকার পিছিয়ে আছেন, অরূপ চক্রবর্তী এগিয়ে আছেন। এই যে পরিস্থিতি, এবং একই সঙ্গে বাঁকুড়ার এই লোকসভার আসন কিন্তু পুরুলিয়া রঘুনাথপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমি আসতে চাইছি সবুজাজিতা যে বাঁকুড়া জেলার যে ছবিটা, সেই ছবিটা হচ্ছে যে বাঁকুড়া জেলার ভোট কিসের উপর ভিত্তি করে, শুধুমাত্র রাজনীতি নাকি উন্নয়ন? কি উন্নয়ন, কোন দিকের উন্নয়ন, কৃষির উন্নয়ন নাকি তার পাশাপাশি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে আসন তার মধ্যে কিন্তু কয়লা খনি আছে, তার মধ্যে কিন্তু মেজিয়া থেকে আরম্ভ করে দুর্লভপুরের একটা পার্ট আছে, তার সঙ্গে সঙ্গে রঘুনাথপুরের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে। সার্বিক এবং সামগ্রিকভাবে উন্নয়ন অর্থাৎ কর্মসংস্থানটা বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কতখানি প্রতিফলিত হবে? দেখো, আমি এই তুমি যে বাঁকুড়ার উন্নয়নের কথা বলছো, আমি উন্নয়নের কথা আসবো, কিন্তু তার আগে যে বিষয়টা নিয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটু আগে বোলপুরের যিনি প্রার্থী পিয়া সাহা, বিজেপির ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি পিয়া সাহা এর আগে আমরা দেখেছিলাম 2021 সালে সে বিধানসভা ক্ষেত্রে প্রার্থী হয়েছিল, সাঁইথিয়া থেকে সে প্রার্থী ছিল, এবং তার সেখানে পরাজয় স্বীকার করতে হয়, এবং তারপরে তাকে আর রাজনীতির ময়দানে খুব একটা দেখা যায়নি। আবার দেখা গেল যে হঠাৎ করে পিয়া সাহা তার জায়গা থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। রাজনৈতিকভাবে তার কতটা গুরুত্ব, সে প্রচারের আলোয় কতটা আসতে পেরেছে বা মানুষের সঙ্গে তার সম্পর্ক কতটা নিবিড় করতে পেরেছে, এক কথায় বলতে গেলে এটা একটা খুব বড় জায়গা আছে বা বড় প্রশ্ন আছে। তো এবং ওর যে ধরনের অভিযোগ আমরা শুনলাম তাতে ওর মানে বিজেপির যারা এজেন্ট, কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে বসতে দেওয়া হয়নি।
তো এটা নিয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন তার মতন করে চিন্তা ভাবনা করবে উনি যখন অভিযোগের জায়গাটা তুলেছেন। দ্বিতীয় নম্বর, তুমি উন্নয়নের কথা বলছো, বাঁকুড়ার কথা বলছো। দেখো, বাঁকুড়ায় ইন্ডাস্ট্রি বলতে যদি আমরা বলতে যাই তাহলে এই রঘুনাথপুরের দিকে কিছু, আর কিছু বড়জোড়া শিল্প তালুক যেটা আছে, তার বাইরে কিন্তু বাঁকুড়ায় সেইভাবে শিল্পায়নের কোনো রকম কোনো পরিস্থিতি নেই। বড়জোড়া আর এদিকে রঘুনাথপুরের দিকে কিছুটা। এরপর আমি তোমাকে বলি যে এই বড়জোড়া সংক্রান্ত বিষয়ে, আমি যেহেতু এটা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়লেও বাঁকুড়া বিধানসভার ক্ষেত্রে কিন্তু বড়জোড়া একটা বিধানসভা কেন্দ্র এবং সেটা বাঁকুড়ার মধ্যে পড়ে, লোকসভাটা বিষ্ণুপুর লোকসভা। এবার এই বড়জোড়াতে এবং এই বড়জোড়ার এমএলএর বিরুদ্ধে, মানে যিনি আছেন ওখানে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়, এই যেহেতু উন্নয়নের কথা বলছো, কর্মসংস্থানের কথা বলছো, এখানে একটা অভিযোগ কিন্তু ওই অঞ্চলে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অভিযোগ করেন যে হ্যাঁ, এখানে কিন্তু এই ধরনের অভিযোগ, অনেক সাধারণ মানুষ ওখানে কাজ করতে, বিভিন্ন জায়গায় মানুষ যারা আসছে তারা কাজ করার সুযোগ পায় না, একটা দাম্ভিকতার জায়গা ওখানে আছে, যার ফলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন অনেককে হতে হচ্ছে। আমরা আসবো শুভসারিদা, আমরা একটু আপনাদের দর্শক বন্ধুদের আমরা জানিয়ে রাখি যে বাঁকুড়ার বিষ্ণুপুরে ভাঙচুর চলছে চরম পরিমাণে এবং সেখানে একটি অশান্তির পরিবেশের খবর আমাদের কাছে আসছে এবং বিষ্ণুপুরের ছবি আমরা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম এবং সেখানে গণনা কেন্দ্রে ভাঙচুর শুরু হয়েছে। কি কারণে ভাঙচুর, কার কি অভিযোগ, সে বিষয়ে আমরা সরাসরি একটু পরে কথা বলবো। আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যেখানে গণনা চলছে সেখানে আমাদের যিনি প্রতিনিধি আছেন অসিত রজক, আমরা অসিতের সঙ্গে একটু পরে কথা বলবো। তার আগে আমরা একটু সরাসরি চলে যাই যে বীরভূমে এর আগের প্রাক্তন সাংসদ, পরবর্তী সময়ে তিনি ফের তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী এবং দীর্ঘদিনের অভিনেত্রী কি বলছেন শতাব্দী রায়, আপনারা একবার শুনে নিন। হাতে হাতে ব্যান্ড লাগিয়ে সব বসে আছে। মানে আমি বলছি না, তোমরা গিয়ে দেখো, ছবি তুলেছো তো, কয়েকজন তুলেছে তো, যে একটা রোতে 4 জন বসে আছে, আমরা 3 জনের হাতে অরেঞ্জ ব্যান্ড। মানে প্রমাণ করছে যে বিজেপিরা নির্দলের, এত তো ক্যান্ডিডেট হতে পারে না, নির্দলের এমন এজেন্ট আছে যারা ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না। তুমি কোন ভাই, কোন দলের, কোন ক্যান্ডিডেট, নাম বলতে পারছে না। আর যে কিছু বলছে হ্যাঁ হ্যাঁ করে সব ও লাফিয়ে উঠছে। ওই এজেন্টগুলো আছে বলে কোনো আশঙ্কা? দাদা বাজে কথা, তোমার গোলার প্রশ্ন বলা ইরিটেট করে যে সকালে যে কথা বললাম তোমার সঙ্গে, তাহলে ওইটা নিয়ে কেন আপনার চিন্তা হচ্ছে? না, মানে এটা বেনিয়ম তাই বলছি। এর যে চিন্তা ভেঙে পড়লেন উনি বলে নাটক করি বলছি। এখনো পর্যন্ত আশাবাদী ভালো হবে, যা বলছে সবচেয়ে ভালো হবে। আপনারা শুনলেন সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্র শতাব্দী রায় অভিনেত্রী, তিনি কি বলেছেন এবং তিনি এক কথাই যেখানে গণনা চলছে সেই গণনা কেন্দ্রে এক প্রকার বিজেপির দিকে তার একটা অভিযোগের আঙুল সরাসরি সুস্পষ্টভাবে না বললেও তার একটা ক্ষোভ অত্যন্ত হাসি মুখে তিনি কিন্তু উগরে দিলেন। অন্যদিকে আবারও আপনাদের জানিয়ে রাখি যে একটু আগেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যিনি প্রার্থী, তারা দুজনে মিলে দুজনের বক্তব্য তারা দিচ্ছিলেন এবং সেই বিষ্ণুপুর লোকসভার গণনা কেন্দ্রে কিন্তু অশান্তির খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। সেখানে ভাঙচুর শুরু হয়েছে, কি কারণে ভাঙচুর, কি তার ছবি আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আমরা চেষ্টা করছি আমাদের সেখানকার যিনি প্রতিনিধি তার সঙ্গে আমরা কথা বলেন, আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি চাইবো যে বিষ্ণুপুরের আমাদের যিনি প্রতিনিধি অসিত রজকের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে। দাদা যেখানে ছিলেন, দেখো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা শতাব্দী রায়ের কথাবার্তা শুনলাম, শতাব্দী রায় তার মতামত এখানে দিলেন। কিন্তু এই শতাব্দী রায় একটা সময় দেখা গেছিল যে তিনি যখন বারবার বিক্ষোভের মুখে বীরভূমে পড়ছিলেন আর মানুষ সংবাদ মাধ্যম তা তুলে ধরছিল, তিনি যেন সংবাদ মাধ্যমের উপরেও খড়গহস্ত হয়ে উঠেছিলেন, যে সংবাদ মাধ্যমের সঙ্গে উনি কোনো কথা বলতে চাইছিলেন না। আজ আবার সেই সংবাদ মাধ্যমকেই তার প্রয়োজন হয়ে পড়লো যে তার এই বার্তাটা মানুষ জনগণের সামনে তুলে ধরার জন্য বা প্রশাসনিকভাবে তুলে ধরার জন্য। যাই হোক, আমি যে বিষয়টা ছিলাম যে সেটা হচ্ছে বাঁকুড়া, তুমি যে উন্নয়নের কথা বলছো, আমি আসছি বাঁকুড়ার প্রসঙ্গে। তার আগে খাতড়া থেকে আমাদের প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে। মানুষ, তোমাকে সরাসরি স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এক্সপ্রেস নিউজে। লোকসভার দখলদারিতে আমাদের সঙ্গে বাঁকুড়া জেলার খাতড়ার প্রতিনিধি মানুষ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। মানুষ, আমার কথা শোনা যাচ্ছে? মানুষ কোনোভাবে মানুষ শোনা যাচ্ছে আমার কথা?
হ্যাঁ শুনতে পাচ্ছি। মানুষ এই মুহূর্তে তুমি কোথায় আছো এবং কি পরিস্থিতি, কি ছবি? আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া লোকসভা যেখানে কাউন্ট চলছে এই বাঁকুড়া ইউনিভার্সিটিতে। এখন লাস্ট খবর যেটা পেয়েছি আমরা, তৃণমূল 10,661 ভোটে দ্বিতীয় রাউন্ডে শান্তিপূর্ণভাবে কাউন্টিং চলছে। 14 রাউন্ড হবে। আমি জানতে চাইছি কত রাউন্ড ভোটের গণনা হলো এবং কে এই মুহূর্তে এগিয়ে 1, 2, 3 কে কে রয়েছে? ধন্যবাদ, মানুষের সঙ্গে থাকো। আমরা আবারও পুনরায় মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা আমাদের প্রতিনিধি বিষ্ণুপুরের যিনি প্রতিনিধি আছেন অসিত রজক, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তার পাশাপাশি আমাদের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, সেটি হচ্ছে পুরুলিয়ার যিনি প্রতিনিধি বংশীধর, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সব্যসাচীতে যেখানে ছিলে এখনো অবধি আমরা যেটা হচ্ছে যে দেখো তুমি, আমরা যখনই কোনো কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উন্নয়ন, আর উন্নয়নের জায়গাতে এসে থামতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে কখনো প্রত্যেক সময় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরার সঙ্গে যোগাযোগ হচ্ছে, আর উন্নয়নের শব্দে যখন উন্নয়নের আলোচনা করব তখনই যেন থামতে হচ্ছে। বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই। উন্নয়ন এই শব্দটা কিন্তু শুধু শব্দের মধ্যে রয়ে গেছে। সব উন্নয়নকে যে উন্নয়ন যে রাস্তায় কোথায় কিভাবে আছে সেটা, কারণ উন্নয়ন বলতে গেলে তুমি কোথায় আসছো, অনুদান কিন্তু উন্নয়ন নয়। একদমই তাই। উন্নয়ন হতে গেলে কর্মক্ষেত্রের জায়গা থেকে তোমাকে প্রচুর ছেলেদের কর্মসংস্থানের জায়গা হবে, সেই কর্মসংস্থানের জায়গা যত বৃদ্ধি পাবে উন্নয়ন তত বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রের উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন, যদি এগুলো দেখতে যাই, সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়ন যেটা আমরা আগে আলোচনা করছিলাম, তো এগুলো উন্নয়নের ধারাকে বহন করে নিয়ে যায়। কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে উন্নয়ন শব্দটা শুধু শব্দবন্ধনীর মধ্যে রয়ে গেছে, উন্নয়ন কিন্তু দেখা যাচ্ছে না। যে উন্নয়ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মাসিক 1,000 কিংবা 3,000 কিংবা 1200 স্বাস্থ্যসাথী, কিছু কিছু প্রকল্প যেগুলো উন্নয়নের মানে এক কথায় যদি বলতে যাই মনোমোহিনী প্রকল্প যেগুলো আছে, যেগুলো মানুষের খুব মোহ জাগায় মানুষের মধ্যে, সেই প্রকল্পগুলো ছাড়া মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো রকম কোনো ব্যাখ্যাও দিচ্ছে না, কোনো কথাও বলছে না। আচ্ছা সর্বোচ্চ একটা কথা হচ্ছে যে বিজেপি বা তার পাশাপাশি সিপিআইএম বা একই সঙ্গে কংগ্রেস বা যে কোনো বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে বলছেন যে এই রাজ্যে উন্নয়নটাকে তারা অত্যন্ত বিষোদ্গার করছেন, উন্নয়নটাকে তারা অত্যন্ত তুচ্ছ করছেন। এই রাজ্যে 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি তোমার কি মনে হয় যে এই রাজ্যে কি কোনো উন্নয়ন হয়নি? যতখানি বিরোধীরা হই হই করছেন এবং উন্নয়নের প্রশ্ন এলেই বিজেপি বলছে যে সবটাই কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী যোজনা, রাস্তা প্রধানমন্ত্রী যোজনা, এইটা প্রধানমন্ত্রী যোজনা, এটা কেন্দ্র থেকে টাকা আসছে, এটা কেন্দ্রের প্রকল্প। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে কোনো উন্নয়ন হয়নি? কোনো হাসপাতাল হয়নি, কোনো রাস্তা হয়নি, কোনো খেলাধুলার পাঠ হয়নি, কোনো বিশ্ববিদ্যালয় হয়নি, কোনো কলেজ হয়নি, কিছুই হয়নি। দেখো দুটো সরকার, কেন্দ্রের সরকার 2 টার্ম মানে 5-5-10 বছর পার করে তৃতীয়বারের জন্য এসছে, রাজ্যের সরকার 3টে টার্ম চলছে তাদের। আমার কথা হচ্ছে যে উন্নয়ন বলতে তুমি কি বোঝাবে? উন্নয়ন বলতে আমরা বুঝবো যে আমরা প্রত্যেকটা মানুষ তার যে কর্মক্ষেত্র, কর্মসংস্থানের জায়গা, সে যেন হাসি মুখে সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে। প্রত্যেক যারা ভারতবর্ষের সঙ্গে ভারতবাসী তাদের প্রত্যেকের ক্ষেত্রে। এখানে তুমি বলো যে আমি যদি কেন্দ্রের কথা বলি, কেন্দ্র শুধু উন্নয়নের গল্প করে যাচ্ছে। তুমি বলো না বিগত 2টো টার্মস পার করার পর 3য় নম্বরের জন্য এবারে লড়াইয়ে নেমেছেন। এই 3য় নম্বরের লড়াই আগে ভারতবর্ষের যতগুলি সার কারখানা ছিল তার মধ্যে দুর্গাপুর এবং হুগলি, হলদিয়া, এই দুটো এখনো পর্যন্ত খুলতে পারলো না, বাকি সমস্ত জায়গায় খুলে গেল। তাহলে উন্নয়ন কোথায়? কেন্দ্রের বঞ্চনা কি বাংলার সঙ্গে নেই? নিশ্চয়ই আছে। আবার তুমি বাংলার ক্ষেত্রে যদি বলি উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে, তাহলে তুমি আমাকে বলো উন্নয়ন, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তাঘাট হয়েছে। উন্নয়ন হয়েছে কোথায়? বেশ কিছু জায়গা থেকে নীল সাদা রঙের বেশ কিছু বাড়ি হয়েছে, কিন্তু ওই নীল সাদা রঙের বাড়িগুলো বা ওই রাস্তা ঝাঁ চকচকে রাস্তাটাই উন্নয়নের মূল ধারা নয়। কিন্তু ওই নীল সাদা বাড়িগুলোতে তুমি যদি হসপিটালের কথা বলো, স্বাস্থ্যকেন্দ্রের কথা বলো, সেই স্বাস্থ্যকেন্দ্রে কতটা উন্নয়ন হয়েছে?
স্বাস্থ্য কেন্দ্রের যদি এতটাই উন্নয়ন হয়েছে, তাহলে রাজ্যের যে যারা দায়িত্বে বড় বড় জায়গা আছে তারা কেন বিদেশে চলে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে কেন? তাহলে তো বাংলায় তারা চিকিৎসা করাতে পারে। তুমি বলো না, সব থেকে তোমাকে একটা জিনিস বলি, তুমি রাস্তায় ঘাটে গোটা বাংলা ঘুরে দেখবে পথের সাথী বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় নীল সাদা রঙের জেলায় জেলায় করা আছে, ব্লকে ব্লকে করা আছে, লক্ষভাগ বন্ধ। কি হয় এটা করে? কেন এত টাকার ইনভেস্টমেন্ট কেন? কারা চালাবে এটা? যাদের দায়িত্ব দিয়েছে তাদের উপর কোন রকম কোনো চিন্তা ভাবনা আছে কি, যে যাদের উপর আমরা দিলাম তাদের উপর কারা নজরদারি করবে? কেন পড়ে আছে এত টাকা খরচা করে বন্ধগুলো? যে টাকাটা ওখানে খরচা করেছে সেটা ওই এলাকায় উন্নয়নের ক্ষেত্রে যদি লাগু করা যেত, ওইটা যদি না চলছে সেটাকে অন্য কোনো ভাবে দেওয়া হোক, অন্য কোনো ভাবে ব্যবহার করা হোক। তুমি একটা জিনিস দেখো না, রাজ্যের আয়ের উৎস কোথায়? রাজ্যের তো আমরা যদি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই বলি, রাজ্যের আউটগোয়িং এর জায়গাটা অনেক বেশি, ইনকামিংটা কম। আমি আসছি দাদা, তার আগে আমরা এই মুহূর্তে একটু বর্ধমানের দিকে নজর রাখবো এবং বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী একদিকে যেমন আমরা সেখানে একটা জোর টক্কর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার, তার পাশাপাশি বিজেপির প্রার্থী আছেন অসীম কুমার সরকার। কি বলছেন অসীম বাবু সরাসরি আমরা একটু শুনে নিই। বাংলায় এবার বিজেপির ফল ভীষণ ভালো হবে। আপনার ফল কতটা ভালো হবে? অবশ্যই ভালো হবে। বিজেপির ফল যখন ভালো হবে, আমি তো বিজেপির মধ্যেই পড়ি। এইজনকে ঢুকতে পারি তো সমস্যা না, আমাদের একটা খুবই অসুবিধা হয়েছে, যেটা আমরা ভাবতে পারিনি এরকম করবে। আমরা যে 6টা বলবো বাস করে কাল এখানে এজেন্টদের এনেছিলাম, আমরা যে লজে ছিলাম ওই বাসগুলোর প্রথমে সে ছবি তোলে অপরিচিত কিছু ব্যক্তি, তার কিছুক্ষণের মধ্যে বাসগুলো চলে যায়। কিন্তু ওদের কথা ছিল আজকের দিনে ওদের ভাড়া করা, আমাদের সকালবেলা আমাদের এজেন্টদের নিয়ে এখানে নামিয়ে তারপরে ওরা দাঁড়িয়ে থাকবে এবং ভোট গণনার শেষে এজেন্টদের আবার তুলে নিয়ে যার যার জায়গায় পৌঁছে দেবে। সেই বাসগুলোকে আটকে দিয়েছে, ওই বাসগুলো আর এলো না। তাহলে স্বচ্ছতা নেই? কিসের স্বচ্ছতা? বলছি এখন তো কাউন্টিং শুরু হয়নি। আমার যে এজেন্টগুলোকে আমি যে বাসে এনেছিলাম, বাসগুলো আমাদের লজের সামনে দাঁড়িয়েছিল, অপরিচিত কিছু ব্যক্তি এসে বাসগুলোর ছবি তুলে নেয়। ছবি তুলে নেওয়ার পরে তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন বাসগুলো চলে যায়, আর সকালে সেই বাসগুলো আসেনি। এজেন্টরা কি পৌঁছাতে পেরেছে? এজেন্টদের আমরা টোটো করে, ছোটো গাড়ি করে আমরা পৌঁছে। অভিযোগ কার দিকে? আমি অভিযোগ আর কার দিকে করবো বলুন? যারা আমার প্রথম একটা বাস আটকালো কাটোয়ার থেকে একটা বাস আমাদের। কে আটকেছিল বাস? ওখান থেকে তৃণমূল আটকেছে। আমরা সরাসরি চলে যাব নদিয়া জেলার দিকে এবং নদিয়া জেলায় রানাঘাট যে লোকসভা কেন্দ্র, সেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন একবার শুনে নিন। গণনা কেন্দ্রে যাচ্ছেন, কি আশা রাখছেন? আমরা সম্পূর্ণ আশাবাদী এবং আমরা কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে এবং সাধারণ মানুষের উন্নয়নকে সামনে রেখে বিগত 5 বছরে জগন্নাথ সরকার এবং বিজেপির কুকীর্তি এবং মানুষের যে সার্বিক অনুন্নয়ন তার বিরুদ্ধে মানুষ ভোটদান করেছেন। সমস্ত স্তরের মানুষ, মতুয়া, সনাতনী, সমস্ত ধর্মের বর্ণের মানুষ। আপনারা শুনলেন নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি কি বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইনে রয়েছেন হুগলি জেলার আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী। মহেশ্বর, তোমাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লোকসভার দখলদারিতে। তুমি 7 সকাল থেকেই রয়েছো, ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত ভোটের যে গণনা চলছে তার ছবিটা ঠিক কিরকম আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। একেবারেই রাজশেখরদা টান টান উত্তেজনার মধ্যেই আরামবাগ লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা তা শুরু হয়েছিল। সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা দেখা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের যেখানে ভোট গণনা আছে নেতাজি মহাবিদ্যালয়ের ভোট কেন্দ্রে। কারণ সকালবেলায় দেখেছি যে সমস্ত এজেন্ট
আরামবাগ লোকসভার এতে বিভিন্ন রাজনৈতিক দলে প্রবেশ করেছিল, তারা কিন্তু প্রথমেই বিক্ষোভ দেখায়, আমরা সেই ছবি দেখিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই বিক্ষোভের একটাই কারণ ছিল যে হ্যাঁ জল থেকে শুরু করে বসার যে ব্যবস্থা, চরম অব্যবস্থা বলা যেত নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে বলে বলা হয়েছিল। এই মুহূর্তে যে আপডেট আমার কাছে রয়েছে সেই আপডেট সম্পর্কে একটু জানিয়ে দিই, তারপরে আমরা বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে হয়তো অনেকটা দেরি করে প্রথম রাউন্ডের আমরা ফলাফল পেয়েছি। এই ফলাফলের কার গাফিলতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আগে আমরা জানার চেষ্টা করব যে কি ফলাফল প্রথম রাউন্ডে আরামবাগ লোকসভা কেন্দ্রে হয়েছিল। 6315-তে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মিতালি বাগ এগিয়েছিলেন। আমি একটু বলে দিই যে অরূপ কুমার দিঘার বিজেপি সেখানে প্রথম রাউন্ডে সে ভোট পেয়েছিল 34,306 এবং মিতালি বাগ 40,621 এবং বিপ্লব কুমার মৈত্র 5,867 প্রথম রাউন্ডের। এটা বলছি দর্শক বন্ধুরা বলবেন যে এত দেরি করে কেন আমরা আপডেট দিচ্ছি, এটা কিন্তু আমাদের কোনো গাফিলতি নয়, সম্পূর্ণভাবে প্রশাসন বা নির্বাচন কমিশনের গাফিলতি, কারণ ওনারা কিন্তু সঠিকভাবে তথ্য আমাদেরকে দিতে পারেনি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে মিডিয়া হাউস করা হয়েছে সেখানে কিন্তু রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই মিডিয়া হাউসে কোনো আপডেট আমাদের এখানে আসছে না। হয়তো কোনো লুকোচুরি খেলা চলছে কিনা এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার যে দিকপাল সাংবাদিক রয়েছেন আরামবাগে তারাও কিন্তু এই প্রশ্ন তুলেছে যে কোথাও কি কোনো লোকানোর চেষ্টা করা হচ্ছে, কেন তথ্য সঠিকভাবে দেয়া হচ্ছে না মিডিয়া হাউসে। এতে কিন্তু চরম ক্ষোভে প্রকাশ করেছে আরামবাগ সাব ডিভিশনের সমস্ত তাবর সাংবাদিক যারা রয়েছে এবং বিক্ষোভ পর্যন্ত তারা করেছে। আমি এই মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করছি এক্সপ্রেস নিউজের দর্শকদের যে আরামবাগ লোকসভা কেন্দ্রে যে গণনা কালীপুর হচ্ছে, কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে, সেখানে কিন্তু এই মুহূর্তে চরম বিক্ষোভ চলছে। আমি একটু আমার বন্ধুকে দেখানো চেষ্টা করব যে আমাদের মিডিয়া হাউসে কিন্তু কিভাবে বিক্ষিপ্ত ভাবে সকলে বসে রয়েছে এবং কি আপডেট আসছে। কথা আমরা সকাল থেকে যে আপডেট তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে একটু বলার চেষ্টা করব যে মিতালি বাগ কিন্তু প্রথম থেকেই কিন্তু তিনি কিন্তু প্রায় আত্মবিশ্বাসী ছিলেন। সেই আত্মবিশ্বাসী ফলে তিনি কিন্তু প্রথম থেকেই আত্মবিশ্বাসী করার চেষ্টা করছিলেন। আমি কিন্তু আপনাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি যে সে কিন্তু যখনই কাউন্টিং হল থেকে বেরিয়েছেন সেই তখন কিন্তু বলেছেন যে আমি জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং প্রথম রাউন্ডে উনি এগিয়ে গেছেন। জানতে কথা বেলা যত বাড়ছে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির কথা উঠে আসছে। কোথাও অশান্তি চলছে, কোথাও বিজেপি প্রার্থী, কোথাও তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা সেখানে যেভাবে ভোট গণনা চলছে সেই পদ্ধতি নিয়ে তারা বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন। আমি জানতে চাইছি যে হুগলির তুমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছো আরামবাগে, সেখানকার ছবিটা কি রকম? মানে সেখানে মিডিয়া সেলের তাদের যে বসার জন্য যে আয়োজন, এজেন্টদের বসার জন্য যে আয়োজন, রাজনৈতিক দলগুলিকে যেভাবে বসার আয়োজন, পুলিশ প্রশাসনের যে বসার আয়োজন, সেই এই আয়োজনটা কি রকম নির্বাচন কমিশনের তরফে বা জেলা প্রশাসনের তরফে? একেবারে নির্বাচন কমিশন যে আয়োজন করেছিলেন সেটা কিন্তু প্রথম থেকে কিন্তু ক্ষোভ দেখা গিয়েছিল, কারণ বিভিন্ন রাজনৈতিক দল যেমন তার কাউন্টিং হলে ক্ষোভ দেখিয়েছে সেরকম ভাবে কিন্তু সাংবাদিকরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে বা ক্ষোভ দেখিয়েছিলেন, কারণ তাদের কাছে সঠিক তথ্য যেটা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না বলে কিন্তু প্রথম থেকে অভিযোগ আসছে। এবং আমরা বারে বারে প্রশাসনকে জানিয়েছি যে 543টা সারা ভারতবর্ষের যে আসন সেখানে 542টা আসনে আপডেট দেওয়া যাচ্ছে, কিন্তু আমাদের কেন আরামবাগ লোকসভা আপডেট যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু বারে উঠেছে। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে এসডিআইসি এর তরফে কোন রকম কোন আপডেট দিচ্ছেন না তারা, একেবারে মানে জাম করে রাখা হচ্ছে, যাকে বলে করে রাখা হচ্ছে, এই অভিযোগ কিন্তু রাখা হচ্ছে। আমি কিন্তু ইতিমধ্যে ডিআইপি এর সঙ্গে হ্যাঁ বলো শুনছি, আমরা ইতিমধ্যে কিন্তু ডিআইপি এর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকে বলা হচ্ছে যে আমি বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি। সেই গুরুত্ব তারপরেই কিন্তু আমাদের হাতে প্রথম রাউন্ডের তথ্য আসে, কিন্তু এর বেশি কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা অফিসিয়ালি পাইনি। কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রের এর আগের প্রাক্তন সাংসদ হচ্ছেন অপরূপা পোদ্দার, ঠিক তো? এবং এই অপরূপা দেবীর বিভিন্ন গতিবিধি গতি প্রকৃতি নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে মাঝে কিন্তু একটা চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি আদৌ সিট পাবেন কি পাবেন না, অবশেষে দেখা গেল যে তার জায়গাতে
হুগলিতে তৃণমূল কংগ্রেসের এই আরামবাগের প্রার্থী হয়েছেন মিতালি বাগ, একদিকে অরূপকান্তি দিগ্গজ। যিনি জয়ী হন না কেন, বা সিপিআইএম এর যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার মৈত্র, যারাই জয়ী হোক না কেন, তাদের কাছে আমরা এখন বেশি জানতে চাইছি না তোমার কাছে। যদি প্রথম যদি কোনো কাজ হয় যে তিনি জয়ী হয়েই তোমাদের যে প্রশ্ন থাকবে যে আপনি কি কাজ করবেন সেটা নয়, তোমাদের যদি প্রশ্ন থাকে যে এই কাজটা কি সম্পন্ন হবে, সেটা কি হবে? আরামবাগের 1 নম্বর কাজ কি হবে যিনি জয়ী হবেন? একেবারে প্রথম যেটা মানে যে রাজনৈতিক দলই জয়লাভ করুক না কেন আরামবাগ লোকসভা কেন্দ্রে, সাধারণ মানুষ হিসাবে এবং সাধারণ মানুষের যে প্রশ্ন, আমরা গ্রামগঞ্জে যে বেরিয়ে তাদের মুখ থেকে যে তাদের যে দাবি, ফার্স্ট দাবি হচ্ছে আরামবাগের যাতে ভাবাদিঘি রেল জট যাতে কাটে, সেটা কিন্তু বারে বারে কিন্তু মানুষ তুলে ধরার চেষ্টা করেছে। যেমন তারকেশ্বর বিষ্ণুপুরের রেল যোগাযোগ এখানে একটা বড় রকম ইস্যু, এই সমাধান কি কোনো জয়ী প্রার্থী করতে পারবে? এটা কিন্তু প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আরামবাগে যে মেডিকেল কলেজ হচ্ছে তাকে কতটা পরিষেবা দেওয়ার জন্য, কতটা উন্নত মানের ডাক্তারি পরিষেবা দেওয়া যেতে পারে সাধারণ মানুষকে, 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় যে এটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান, সেই জন্মস্থান থেকে শুরু করে কামারপুকুর এবং জয়রামবাটি সংলগ্ন জয়রামবাটি যে পর্যটনের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কতটা উনি করতে পারবেন, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ বারে বারে করেছে। পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা আরামবাগ লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে বন্যার সমস্যা। এই মাস্টার প্ল্যান, যদি আরামবাগ মাস্টার প্ল্যান সাকসেসফুল হয় তাহলে ঘাটাল সাকসেসফুল হবে না। দেব কিন্তু বলে গেছেন আরামবাগের মাটিতে দাঁড়িয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, তার সাথে সাথে আরামবাগের মানুষের দাবি যে আরামবাগ মাস্টার প্ল্যান সফল করতে হবে, না হলে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই সমস্যা করবে। থাকো মহেশ্বর, খুব গুরুত্বপূর্ণ জায়গায় তুমি শেষ করেছো এবং পরবর্তী সময় তোমার কাছে আবার যখন আসবো, যিনি জয়ী হন না কেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে ঘাটালের পাশাপাশি দেবের কাছে যেমন একটা বড় চ্যালেঞ্জ ঘাটাল মাস্টার প্ল্যান, ঠিক তেমনি কিন্তু আরামবাগের বন্যা পরিস্থিতির যিনি জয়ী হবেন তিনি কতখানি সেই ছবিটাকে মেটাতে পারবেন, এটা কিন্তু অপূর্বা পোদ্দারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু যতখানি প্রত্যাশা ছিল আরামবাগবাসী, হুগলি জেলাবাসী, বাঁকুড়ার একটা বিস্তীর্ণ অংশের বাঁকুড়া জেলারও মানুষের কাছে, যে তিনি হয়তো আরামবাগের এই বন্যা পরিস্থিতির তিনি কিন্তু একটা সমস্যার সমাধান করবেন, সেটা কিন্তু সব্যসাচীদা পুরোপুরি হয়নি। আমি আসবো সব্যসাচীদা, কিন্তু তার আগে দুটো খবর রয়েছে, একটা বর্ধমান জেলার অন্ডালের খবর এবং আরো একটি জগন্নাথ সরকারের বক্তব্য, আমরা একটু শুনে নি কি বলছেন তিনি। মূল অভিযোগ হচ্ছে ভুয়ো পোলিং অফিসারে বোঝায়, আইপ্যাকের লোক এবং চাকরি করে না তৃণমূলের লোক, তারা এসে কাউন্টিং এ যুক্ত হয়েছে এবং অভিযোগ করে আরো এবং এসডিও কেউই অবজারভার সঠিক কদম নিতে পারছে না, একে অপরের কাছে বলছে কত টাকা লেনদেন হয়েছে জানা দরকার। একাধিক রয়েছে কতজন আমি গুনিনি, অর্থাৎ ফটো আইডেন্টি নেই, এটাই হচ্ছে মূল কথা। অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করা হয়েছে। আপনারা শুনলেন নদিয়া জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার, তার বক্তব্য। এরপর আসছে আমরা নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী অমৃতা রায়, তিনি কি বলছেন। প্রচারটা খুব ভালোভাবে দিয়েছি, মানুষের আশীর্বাদ সহযোগিতা পূর্ণভাবে পেয়েছি, তাদের শুভেচ্ছা পেয়েছি, আলিঙ্গন পেয়েছি। সো সেখান দিয়ে আমি আশা করতেই পারি যে একটা ভালো ফল পাবো। না কিছু ভালোভাবে হচ্ছে, আমি সবসময় পাশে থাকছি আমার যারা বিজেপি প্রার্থী আছে, যাতে ওরা মনোবলটা পায়। প্রথম দিকটা একটু কনফিউজিং লাগছিল, কোন দিকে যাব, কোথায় যাব, কিভাবে তাদের বসাবো, এটা হচ্ছিল না। এখন একটু সরল হয়ে গেছে। হ্যাঁ, ওটা এগিয়ে আছে, কিন্তু তো সেটা দেখা যাক, পুরোপুরি এগিয়ে থাকাটাই বাঞ্ছনীয়। আপনারা শুনলেন কি বললেন নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়, তার বক্তব্য আপনারা এই মুহূর্তে শুনলেন। এবং আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি যে একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার অন্তর্গত পলাশবন এলাকা এবং যুবকের বাড়ি মদনপুর পঞ্চায়েতের পলাশবনে
সেখান থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি হলেন একজন ভুয়ো সিভিক ভলেন্টিয়ার। নিজেকে সিভিক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। এবং ইতিমধ্যেই অন্ডাল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে ইতিমধ্যেই তাকে সেখানে দেওয়া হয়েছে। মহকুমা আদালতে তোলার পর কি তার বিরুদ্ধে রায়, সেটা না হয় আমরা পরে জানবো। আমি সপোজিট একটা কথাতে আসবো, সেটা হচ্ছে যে ডিআরডিসি যেখানে আমাদের ভোটের কাউন্টিং মেশিনগুলো যায় প্রথম পর্যায়ে, সেখান থেকে বিলি হয়, সেই নিয়ে অভাব অভিযোগ বিভিন্ন সময় থাকে যারা ভোট দানের মানে কাজের জন্য যান। কিন্তু ভোটের যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে প্রত্যেকটি জায়গা থেকে তুমি শুনছো, এতক্ষণ ধরে আমাদের দর্শক বন্ধুরা শুনছেন, অন্যান্য প্রতিটি টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা, বিশেষত বিজেপির প্রার্থীরা সেখানে এসে বলছেন যে বিভিন্ন গভর্নমেন্টের অভিযোগ। না, শুধু বিজেপির প্রার্থীরা নয়, তুমি একটু আগে দেখলে শতাব্দী রায় বীরভূম থেকে তিনিও তার মতন করে বললেন যে তার কাউন্টিং হলের মধ্যে যারা বসে আছে নির্দলের মধ্যে তাদের হাতেও গেরুয়া ব্যান্ড বা তারা বিজেপির কাউন্টিং এজেন্ট তাদের মনে হয়েছে। তো যদিও তিনি সেটাকে পাত্তা দেয়নি, জগন্নাথ সরকার সেটাকে বেশি পাত্তা দিলেন, এই আর কি। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন আরামবাগের তুমি কথা বলছিলে যে মহেশ্বর আমাদের প্রতিনিধি যখন ও বলছিল যে দেব আরামবাগে দাঁড়িয়ে ও আরামবাগের মাস্টার প্ল্যানের কথা বলেছে, তোমাকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে নির্বাচনগুলো চলছে, এই নির্বাচনগুলো শুধু প্রতিশ্রুতির ঝড় ছাড়া তার বাইরে কিন্তু কিছুই নেই, শুধু প্রতিশ্রুতি। এই দেব যে আরামবাগে দাঁড়িয়ে পরে আরামবাগ মাস্টার প্ল্যানের কথা বলছে, সে দুবারের সাংসদ, তৃতীয়বারের জন্য যাচ্ছে, সে এই আরামবাগ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে তার একটা বক্তব্য নেই, না একবার তুলেছিলেন, সে তো 1.5 মিনিটের জন্য, অনেকদিন আগে কিন্তু মানুষ ভূঁইয়ার কাছ থেকে একটা প্রত্যাশা ছিল 1.5 মিনিট, কিন্তু তারপরে সেটাকে নিয়ে রাজ্য সরকার বলছে ঘাটাল মাস্টার প্ল্যান তারা নিজেরা করে দেবে। আদৌ কি সম্ভব? একটা রাজ্য সরকার একটা মাস্টার প্ল্যানকে ঘাটাল মাস্টার প্ল্যান বলছে তারা করে দেবে, এগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয়। বিজেপি বলছে তাদের নয়, রাজ্য সরকার বলছে তারা করে দেবে, আলটিমেট হচ্ছে না, হয়নি তো, হয়নি। এটা হয়ে গেলে আর ইস্যু থাকবে না। এই ইস্যুটাকে ঘাটাল মাস্টার প্ল্যান, আরামবাগ মাস্টার প্ল্যান, এগুলোকে ভাঙিয়ে খেতে হবে। আমরা দেখেছি দুর্গাপুরে একটা সময় এমএমসি কে দাঁড় করানো হতো, সমস্ত নির্বাচন এলেই এমএমসি খোলা হবে, তার একটা বাতাবরণ তৈরি হতো। কিন্তু তুমি দেখবে নির্বাচন শেষ, এমএমসি শেষ, এমএমসি নিয়ে আর কেউ কথা বলে না। তো ঠিক তাই তুমি এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো চিরদিন ওই প্রতারিতই হবে এদের কাছ থেকে, এরা খালি ওই প্রতিশ্রুতিই পাবে, আদৌ কবে হবে? কারণ একটা রাজ্য সরকারের পক্ষে কখনোই সম্ভব নয় একটা ঘাটালের মতন জায়গায় মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করে দেওয়া। বন্যা তো দাদা অনেক দূরের কথা, যারা সাধারণ মানুষ, আরামবাগের যারা মানুষ, হুগলির মানুষ, বাঁকুড়ার মানুষ তো জানেন বন্যা হওয়া, প্রবল বৃষ্টি, টানা কয়েকদিন ধরে বৃষ্টি, বিপর্যয় সেটা তো অনেক পরে। মাত্র কয়েকটা দিনের বৃষ্টিতে, মাত্র ঘন্টা খানেকের বৃষ্টিতে যদি টানা বৃষ্টি হয় একটা দিন, কলকাতায় যে বলা হয় না যে সেমি বন্যা হয়, সেই বন্যার ছবি আমরা আরামবাগে দেখতে পাই। প্রতি বছর বৃষ্টি হলেই একদিকে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন, মালদহ জেলায় গঙ্গা ভাঙন, আরামবাগের বন্যা, আর ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেসফুল না হওয়ার জন্য বছর বছর বন্যা। সবচেয়ে তুমি একদম ঠিক কথা বলছো যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো ঘাটালের মানুষের কাছে আর কোনো অভাব অভিযোগ থাকবে না। মানুষ এই যে একটু আগে যেটা মহেশ্বর বললো ভাবা পুকুরের যে রেল জট, এই রেল জটটা কি কেন্দ্রীয় রেল দপ্তর থেকে কি এটা চেষ্টা করলে মেটানো যেত না? করা যেত, কিন্তু অন্য বিষয়। কিন্তু এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে রাজনৈতিক নেতৃত্বের কাছে আর কোনো ইস্যু থাকবে না। আর ইস্যু না থাকলে নির্বাচনে বলবেটা কি? এরা মানুষকে প্রতিশ্রুতির জায়গায় রাখতে হবে। তো আমাকে আবার বারবার দেখাতে হবে। তুমি দেখে রাখো এর পরের যে আমরা সংবাদে যে আছি, কে আছি কে নেই সেটা পরের বিষয়, কিন্তু একটা সময় তোমাকে বলে রাখি 2024-এর পরে আবার যখন লোকসভা নির্বাচন হবে, তুমি দেখে রাখবে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার কথা হবে, এই তোমার আরামবাগের মাস্টার প্ল্যান নিয়ে আবার কথা হবে। কখনো কোনো মতে এত তাড়াতাড়ি এটা সম্ভব নয়, করতে পারবে না এরা। তার কারণ হচ্ছে করার সদিচ্ছা নেই,
করার সদিচ্ছা থাকলে এটা কবে হয়ে যেত। এই মানুষগুলোর দুর্দশার কথা এদের মাথায় থাকে না। এদের কাছে এখন যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হবে। একদমই তাই, যে কুক্ষিগত করে রাখার জন্য কে কতখানি কার বিরুদ্ধে কটা তীর ছুটছেন, কতটা মিসাইল তিনি তৈরি করে রাখতে পারছেন, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু যখন প্রত্যেকটি টেলিভিশনে নিউজ ডেস্কে চলছে চুলচেরা বিশ্লেষণ, আমরাও আপনাদের কাছে তুলে ধরছি প্রতি মুহূর্তের কাউন্টডাউন, কোন রঙের আবির খেলা হবে এটা ছিল একটা সময়ের ভাবনা। এখন প্রত্যেকটি দোকানে দোকানে কোন রঙের মিষ্টি বিক্রি হবে, এবং গতকাল থেকেই কোথাও সবুজ রসগোল্লা, কোথাও গেরুয়া রসগোল্লার প্রাধান্যটাই বেশি। ন্যাচারালি এখন আর লাল রসগোল্লার খুব একটা প্রাধান্য নেই, যদিও লাল রসগোল্লার ছবি যে সময় মামেরা ছিল সেই সময় এই প্রতিযোগিতা খুব একটা ছিল না। এখন যত দিন এগিয়েছে ততই তার উপর বিশেষত এখন আবার আমের বাজার, মালদহ থেকে যথেষ্টই আমও এসে গিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি দুটি খুব ইম্পর্টেন্ট খবর। একটি হচ্ছে যে ইতিমধ্যে কলকাতায় কালীঘাটে শুরু হয়ে গিয়েছে সবুজ আবির খেলা। কেউ কেউ মিষ্টিমুখ করছেন এবং ইতিমধ্যেই ভাংড়া বাজতে, ঢাক বাজতে শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন জায়গায়। আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিম বর্ধমান জেলার লোকসভা কেন্দ্র আসানসোলে ইতিমধ্যেই শেষ পাওয়া খবর অনুযায়ী তৃতীয় রাউন্ড শেষে সেখানকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী অর্থাৎ শত্রুঘ্ন সিনহা, তিনি এগিয়ে আছেন তৃতীয় রাউন্ড শেষে 23,944টি ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। শেষ পাওয়া খবর অনুযায়ী তৃতীয় রাউন্ডের শেষে শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়ার থেকে এগিয়ে রয়েছেন 23,944 ভোটে। এবং তাছাড়াও কিন্তু নজর রাখতে হচ্ছে বর্ধমানের দিকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু যা জানা যাচ্ছে যে শেষমেশ যা পাওয়া খবর তাতে কীর্তি আজাদ তিনি কিন্তু এগিয়ে আছেন। কেননা এই লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জিতবেন না হারবেন এটা যতখানি তৃণমূল কংগ্রেস বা রাজ্যবাসীর নজরে, তার চেয়েও অতি বেশি নজরে সেটা হলো বিজেপির জন্য। বিজেপি দেখবে, শুভেন্দু অধিকারীরা দেখবেন, সুকান্ত মজুমদাররা দেখবেন যে দিলীপ ঘোষ আদতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হন কিনা। এবং এখনো পর্যন্ত সব্যসাচীরা আমরা সকাল থেকে যে আলোচনা করছি তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যের যা হিসেব আমরা আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলেই ধরছি যে বিজেপি 10টি আসনে রাজ্যে 42টির মধ্যে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 30টি আসনে, কংগ্রেস এবং বামেদের যে জোট সেটিতে তারা 2টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এখনো পর্যন্ত শূন্য। এখন দেখা যে আগামীতে কি হয়, তার জন্য আমাদের অবশ্যই আরও মোটামুটি ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হবে, তারপরেই গোটা চলচ্চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। সব্যসাচীতে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে এই মুহূর্তে থাকার জন্য। দর্শকদেরও শুভেচ্ছা। কয়েক মিনিট তারপর ফিরে আসছি লোকসভার দখলদারিতে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর রাখুন এক্সপ্রেস নিউজকে।